এই রিপোর্টের মাধ্যমে আমি মনে করি যে আসলে শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের পলিটিক্স বাংলাদেশে নাই হয়ে গেছে একদম ধারা আছে এবং এত স্পষ্ট প্রত্যেকটা সংজ্ঞা যে এটা দিয়ে আসলে আপনি যা থাকে সেটা একটা বাক্সান্ত বলা যায় না। অর্থাৎ আমি যে বিমানব হয়ে গেলাম এটা আসলে আটকা না, এটা আসলে দীর্ঘদিনের আমার একটা সাংবিধানিক বন্দোবস্ত এই জায়গায় আছে। ক্রসফায়ারের বিচার, ক্রসফায়ারে কাউকে মেরে ফেলা হইলে তাকে বিচার করার মতো কোনো আইনি বন্দোবস্ত আসলে নাই। প্রদীপে কিন্তু বিচার করা হয়েছিল ওই যে সিনহা হত্যাকাণ্ডে, কিন্তু ঠিক ক্রসফায়ার হিসেবে বিচার করা হয় না, জাস্ট ওই হত্যাকাণ্ডের একটা হিসেবে, একটা মার্ডার কেস হিসেবে করা হয়েছে। আমি কি আসলে এমন বিচার চাইবো যেটা হচ্ছে রিভেঞ্জ মূলক, নাকি আমি এমন বিচার চাইবো যেটা আসলে ইনসাফ মূলক, নাকি আমি এমন বিচার চাইবো যেটা হচ্ছে আসলে আমার এখানে ব্যালেন্সকে একদম হিলি করতে পারে? বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি করবে এরকম কোনো কিছু আপনার বাক্সান্ত নাই। এখন যদি সরকার মনে করে যে ভাই আমার এটা করলে বন্ধু রাষ্ট্রের লোকে, সে তো বন্ধু রাষ্ট্র হচ্ছে, তার কাছে আপাতত ভারত ছিল। আসসালামু আলাইকুম। আসলে আমি আলাপ শুরু করার আগেই আসলে আমার রাকিব ভাই বেশ দুর্দান্ত আলোচনায় করে গেছেন এবং হচ্ছে উনি যেহেতু একদম নিয়েই ফিল্ড ওয়ার্ক করছেন আপনার এই বিশেষ করে গত রেজিমের স্টেট ভায়োলেন্স নিয়ে, এবং স্পেশালি আমি যদি জানি যে ভাই আসলে ট্রাইব্যুনালের নানা কাজের সাথে যুক্ত আছেন, ফলে হচ্ছে ওনার একদম ফার্স্ট হ্যান্ড যে অভিজ্ঞতা, আমার আবার সেই অভিজ্ঞতাটা কম। তো এই জায়গা থেকে আসলে আমার খুব একটা বলার কিছু নেই, ভাই একটা বড় জিনিসে কাভার করে ফেলছে। এর আগে হচ্ছে শেখ ইয়াসনা তিবা, তিনিও বেশ দারুণভাবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত জার্নি এজ এ একটি আন্দোলনকারী হিসেবে, আবার হচ্ছে লয়ার স্টুডেন্ট হিসেবে, সেটা বেশ ভালো করেই বলছেন খুবই অল্প সময়। উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম, এবং হচ্ছে এখানে সভাপতি এবং আলোচক দুইজন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে যেহেতু এটার ভিতরে কি আছে, রিপোর্টের ভিতরে কি আছে অলরেডি রাকিব ভাইও বলছেন, খুব ভালো করেই বলছেন আসলে, তো আমি ওইদিকে না গিয়ে আমি বলছি একটু কিছু রিপিটেশনও হবে, আবার একটু অন্য জায়গা থেকে আলাপটা করি। এটা হচ্ছে প্রথমত বলি যে আসলে এই রিপোর্টটা নিয়ে কেন আমরা আলোচনা, মানে আমার কাছে মনে হচ্ছে জরুরি। দুইটা খুবই স্পেসিফিক, একদম পলিটিক্যাল এবং খুবই তাৎক্ষণিক রেজাল্ট আছে ইমিডিয়েট। একটা হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে আমি মনে করি যে আসলে শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের পলিটিক্স বাংলাদেশে নাই হয়ে গেছে একদম। এটা হচ্ছে একেবারেই মানে প্রাথমিক যে ঘটনাটা ঘটছে এটা আসার মাধ্যমে। এটা ভাই যেটা বলতেছেন এটা এমন না যে আমাকে খুব লিগেল সুবিধা দিবে, তা না, এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। কিন্তু এই রিপোর্টটা যেহেতু জাতিসংঘ থেকে আসছে, একটা ওয়েল ডকুমেন্টেড জায়গা থেকে আসছে, এবং যেটাকে অস্বীকার আসলে তারাও করতে পারতেছে না। এবং এটা খুব মজার বিষয় যে যেহেতু এই রিপোর্টে হচ্ছে কয়েকটা জায়গায় ছিল যে আপনার পোস্ট আপরাইজিং ভায়োলেন্সটাকে অ্যাড্রেস করা, সেহেতু আমার মনে আছে যে আওয়ামী লীগের পেজ প্রথমে এইটা দিয়ে দিয়েছিল, মানে শেয়ার দিয়ে দিয়েছিল। তারা খেয়াল করে না যে ভিতরে শেখ হাসিনার নামে বলা আছে যে শেখ হাসিনাকে একদম অভিযুক্ত করা আছে, খেয়ালই করে নাই। তারা পোস্ট আপরাইজিং ভায়োলেন্স দেখে তারা তাদের ফেসবুক পেজ থেকে এটা দিয়ে দিয়েছিল, আপলোড মানে সংবাদটা দিয়ে দিয়েছিল। তো এই কারণে বললাম, পরে আমি যদি যাই যে পরে সরাই ফেলছি, এই কারণে বললাম যে আসলে এই রিপোর্টে সবচেয়ে বড় কাজ এটা করছে। দ্বিতীয় আর একটা কাজ যেটা হচ্ছে ধরেন এর বাইরে অভ্যুত্থানের পরপরই আপনার হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে প্লাস বিভিন্ন মার্কিন মহল থেকে কিংবা হচ্ছে ইন্ডিয়ান মহল থেকে এটা কি রেভলিউশন নাকি আপরাইজিং নাকি কালার রেভলিউশন, এই নিয়ে একটা বিরাট তর্ক বিতর্ক, এবং আমি এখনো দেখতে পাচ্ছি মানে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপনি হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ পোস্ট পাবেন যেখানে আসলে এই তর্কটা করা হচ্ছে, এটা কি কালার রেভলিউশন ছিল নাকি এটা আসলে পপুলার আপরাইজিং ছিল, কি ছিল এটা। হ্যাঁ, তো সেই জায়গায় আমি মনে করি যে এই রিপোর্টটা আবার এই কোয়েশ্চনের একটা বড় হেস্তানাস্তা করে ফেলছে। কারণ কালার রেভলিউশনের জন্য প্রথম দিকে যে কিছু কোয়েশ্চন উঠতেছিল আমাদের এখানে প্রপাগান্ডা স্কুলে, সেই কোয়েশ্চনগুলো ছিল যে গুলিটা কে করলো, এখানে যে বুলেটটা ইউজ করে বুলেটের ধরন কেমন, এগুলো পুলিশ ইউজ করতো কিনা। হ্যাঁ, এটাতে কিন্তু নানাবিধ প্রশ্ন আমরা দেখছি যে ঘুরে বেড়াচ্ছে। তো সেই কোয়েশ্চনগুলো আমি আপনি দেশের মধ্যে থেকে যতই উত্তর দিই আসলে আপনার প্রপাগান্ডা স্কুল কিংবা হচ্ছে কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এইরকম দুইটা ইমিডিয়েট রেজাল্ট আসলে এই রিপোর্টটা করছে এখানে। এরপরে আসি যে আসলে হচ্ছে রিপোর্টের ভিতরে ফ্রেমিংটা নিয়ে একটু, যে একদম আমাদের ব্রাদার যেটা বলছিলেন শেখ ইয়াসনা তিবা ব্রাদার, যে হচ্ছে এটা কি জেনোসাইড এবং ইয়েতে, তো এখানে আমি ইয়ের সাথে একমত যে আসলে আমাদের এখানে পাবলিক স্ফেয়ারে জেনোসাইড এবং গণহত্যাকে কিংবা আমাদের ডিকশনারিতেও পর্যন্ত জেনোসাইড এবং গণহত্যাকে আসলে সমার্থক শব্দ পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আদতে ওই যে জেনোসাইড মানে গণ আর সাইড মানে হত্যা, ওই জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু এখানে একটা মুসিবত আছে যে আসলে আক্ষরিক করতে এটা গণহত্যা বলে মনে হইলেও জেনোসাইডে আসলে একটা ধাপ আছে, আপনি কাউকে হত্যা না করে জেনোসাইড করতে পারবেন। ধরেন একটা জনগোষ্ঠীর বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে আমি আরেকটা জনগোষ্ঠীকে দিয়ে দিলাম জোর করে, অস্ট্রেলিয়াতে যেটা ঘটছিল, এটাও কিন্তু জেনোসাইড। সো জেনোসাইড হওয়ার জন্য কিলিং ইজ নট নেসেসারি, সেখানে দরকার হচ্ছে মূলত ইন্টেনশন, নিয়ত।
এবং আরেকটা হচ্ছে যে জেনোসাইড হচ্ছে খুবই গ্রুপ কেন্দ্রিক ভায়োলেন্স। হ্যাঁ, একদম 4টা গ্রুপ নির্দিষ্ট করে দেওয়া আছে, এই 4টা গ্রুপকেই মধ্যেই হতে হবে। তো সেই জায়গা থেকে এটা আসলে জেনোসাইড না। কারণ জেনোসাইড না বলে তো আবার অনেকে রাগ করেন, ভাবেন তাহলে কি আমি জুলাই কমাই দিলাম? মানে আমাদের এখানে আন্তর্জাতিক লয়ের মানে এমন এক ধরনের তৈরি হয়েছে, ক্যাটাগরিজেশন তৈরি হয়েছে যেখানে জেনোসাইড হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, এরকম করে এই খুব প্রবলেমেটিক দৃষ্টিভঙ্গি আসলে। তো আমি এই দৃষ্টিভঙ্গিও পরিহার করতে বলবো। কিন্তু এই কারণে যেটা হয়েছে যে অনেকে আবার জেনোসাইড, আমি যখন বলতাম যে হচ্ছে এটা আসলে জেনোসাইড করতে গণহত্যা না, আপনি মাস্কিনিং করতে গণহত্যা ব্যবহার করতে পারেন, পলিটিক্যাল নেটওয়ার্ক হিসেবে গণহত্যা আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু দয়া করে এটাকে আসলে ওই জেনোসাইড করতে বলতে যায় না, তাহলে বিপদে, মানে ওইরকম কোনো সিদ্ধান্ত নিয়ে যদি আলাপ করতে চান তাহলে বিপদ আছে আর কি। তো প্রথম কিছু আলাপ শুনতাম যে কেন আমি কি তাহলে অপরাধ কম বলতেছি? এটা আসলে অপরাধ কম না, মানে ওই ইয়েতেই ঢুকে না যে হচ্ছে এটা বড় এটা ছোট, এরকম কোনো আসলে নাই। এটা সেটা পাবলিক ইয়েতে এটা তৈরি হয়, কিন্তু আদতে এটা নাই। আপনি পুরো রিপোর্টে দেখবেন যে তারা বারে বারে বলতেছে দ্যার ইজ এ রিজনেবল গ্রাউন্ড যে এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য আসলে ধরেন যা যা লাগে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, মার্ডার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সব আছে। এটা আপনি জুলাইতেও পাবেন। আবার আপনি যদি হচ্ছে বিগত 15 বছরের স্টেট ভায়োলেন্সকেও অ্যাড্রেস করতে চান, তাহলে সেটা দেখবেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গিয়ে ঢুকবে। এখন যেটা হয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির জন্য যেটা দরকার, এটা হচ্ছে এটা কি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড কিনা। হ্যাঁ, একদম স্পষ্ট সংজ্ঞাতেই দেখবেন যে আছে সিস্টেমেটিক কিনা। তো রিপোর্টে দেখবেন বারে বারে একটা জায়গায় সে অ্যাড্রেস করার ট্রাই করতেছে, এটা হচ্ছে এটা যে সিস্টেমেটিক। তো সে পদ্ধতি কি নিয়েছে প্রমাণ করার জন্য, যে সিস্টেমেটিক প্রমাণ করতে হবে আসলে কিভাবে। একটা হচ্ছে কোনো সেন্ট্রাল ডিরেকশন আছে কিনা, যে এটা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানে এখানে তো অনেক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আর কি। তারা কিন্তু মনে রাখবেন পুরো ক্যাটাগরিটা ইউজ করছে হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন। হ্যাঁ, এক্সট্রাজুডিশিয়াল কিলিং বলেন যাই বলেন। এখন জুলাই 5 আগস্টের পরে যে হিউম্যান রাইটস ভায়োলেশন, এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কিন্তু বলে নেই, কিন্তু 5 আগস্টের আগে যে হিউম্যান রাইটস ভায়োলেশন এটাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে যে একটা সিস্টেমেটিক আর একটা বলতেছে মব, মানে সিস্টেমেটিক না। তো সিস্টেমেটিক আসলে প্রমাণ করতেছে কেমনে? এই রিপোর্টে যদি দেখেন মনোযোগ দিয়ে তাহলে দেখবেন যে সিস্টেমেটিক প্রমাণ করতেছে একটা হচ্ছে সেন্ট্রাল ডিরেকশন নিচ্ছে। সেন্ট্রাল ডিরেকশন দুইভাবে প্রমাণ করতেছে, একটা হচ্ছে বিভিন্ন ডিজিএফআই কিংবা তাদের যে সাক্ষাৎকার নিচ্ছে সেখান থেকে, আবার হচ্ছে পাবলিক স্ফিয়ারে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেই বক্তব্যগুলোকে আসলে নিদর্শন হিসেবে নেওয়া হচ্ছে। এবং এটা সারা দুনিয়াতেই, আপনি জেনোসাইডেও বলেন কিংবা যেখানেই বলেন, ইন্টেনশন প্রমাণ করার ক্ষেত্রে আসলে যেমন সেন্ট্রাল ডিরেকশন দরকার, ঠিক তেমনি এই যে পাবলিক রেটরিকগুলো। আপনি জানেন যে ইসরায়েল ফিলিস্তিনের বর্তমান যে কেসটা চলতেছে, সেখানে দেখবেন ফিলিস্তিনের পক্ষ থেকে যখন বলা হচ্ছে এটা জেনোসাইড, তখন যে প্রুফ, ইন্টেনশনের প্রুফটা যখন বারে বারে করা হচ্ছে, তখন আসলে এই যে কোন নেতা কি বলছেন না বলছেন সেটা বারে বারে হাজির করা হচ্ছে। তো এখানেও দেখবেন যে আসলে এটা মানে এটা হচ্ছে তার একটা বড় জায়গা জুড়ে আছে। 2 নম্বর, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলেন আর হচ্ছে জেনোসাইড বলেন, আমি বারে বারে ইসরায়েল ফিলিস্তিনি ঘটনাটা আনবো, কারণ হচ্ছে আমরা কখনো কোনো হয় না যে নিজেদের ঘটনার বাইরে একটু দূরের ঘটনায় গেলে ভালো করে দেখতে পারি। তো ফিলিস্তিনের ঘটনা দেখবেন যে ইসরায়েল বারে বারে বলতেছে এটা জেনোসাইড না, এটা ওয়ার ক্রাইম, কিন্তু জেনোসাইড না। তো তার লজিকটা কি? তার লজিক হচ্ছে যে ইসরায়েল আসলে যা করতেছে এটা হচ্ছে সেলফ ডিফেন্স। হ্যাঁ, তো এখন জেনোসাইডের ইয়েতে একটা বড় মুশকিল আছে। মুশকিলটা কি? একটা হচ্ছে জেনোসাইডাল ইন্টেনশন, আর একটা হচ্ছে মিলিটারি ইন্টেনশন। মিলিটারি ইন্টেনশনটা কি? মিলিটারি ইন্টেনশনটা হচ্ছে ধরেন আপনার ভূখণ্ডে কেউ আক্রমণ করছে, আপনি বাঁচানোর জন্য আপনি আক্রমণ চালাইছেন, এটা বলা হয় মিলিটারি ইন্টেনশন। দেখবেন যে কোনো শক্তিশালী স্টেট সে আসলে জেনোসাইডের লয়ের ভিতরকার এই যুক্তিটাকে ইউজ করে বারে বারে তাকে জাস্টিফিকেশন করার জন্য, যে ভাই এটা জেনোসাইডাল ইন্টেনশন না, এটা হচ্ছে মিলিটারি ইন্টেনশন। ইসরায়েল দেখবেন পুরো তার যুক্তি দাঁড়ায় আছে হচ্ছে এই মিলিটারি ইন্টেনশনের উপর। সে যখনই ফিলিস্তিনের আপনার ইয়েকে খারিজ করতে যায় যে এটা আসলে জেনোসাইড না, সে মূলত এই যুক্তিটা দেয় যে এটা জেনোসাইডাল ইন্টেনশন না, হ্যাঁ আমরা হত্যাযোগ্য চালাইছি এটা সে মেনে নেয়, এটা মানতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে বলে যে এটা আসলে জেনোসাইডাল ইন্টেনশন না, এটা হচ্ছে মিলিটারি ইন্টেনশন। এই জিনিসটা কিন্তু আমাদের এখানেও আছে। আপনি 71-এ আপনি দেখবেন, 71-এ হচ্ছে পাকিস্তান সরকার যতগুলো বিবৃতি দিত এখানকার ইয়ে নিয়ে, সবগুলো দেখবেন সে বারে বারে বলতেছে এটা হচ্ছে আসলে মিলিটারি ডিফেন্সের জায়গা থেকে সে করতেছে। তো এটা হচ্ছে খুবই রেগুলার প্রথা। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা আছে যে হচ্ছে এই যে পুলিশ যে গুলি চালাচ্ছে সে কি সেলফ ডিফেন্স চালাচ্ছে? তো এটা কিন্তু এই পুরো রিপোর্টে আমার কাছে যেটা লাগছে, যেমন আপনারা পড়লে দেখবেন যে রিপোর্ট বারে বারে ফোকাস করার ট্রাই করতেছে যে হচ্ছে তাকে যে খুব পাশ থেকে গুলি করা হচ্ছে, সে আক্রমণ করার কোনো উদ্দেশ্য নাই, তাও তাকে মেরে দিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে ওইটা প্রমাণ করা যে আসলে এটা সেলফ ডিফেন্সের না। মানে এটা যে পুলিশের পক্ষ থেকে, স্টেটের পক্ষ কিংবা ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে কিংবা র্যাবের পক্ষ থেকে বলবে যে এটা হচ্ছে সেলফ ডিফেন্সে সে গুলি চালাইছে,
এই জিনিসটাও আসলে ভুল প্রমাণ করার জন্য, এটা যে হয় নাই, এটা খুবই সিস্টেমেটিক একটা উদ্যোগ আসলে এই রিপোর্টে ছিল। কারণ কিছুক্ষণ পর দেখবেন যে সে কয়েকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে কি, যে এবং কি আপনি এই যে এর আগে যে রিপোর্টটা বের হয়েছে হচ্ছে আপনার UNHCR, সেখানেও দেখবেন এটা বলতেছে যে পুলিশ অফিসার বলতেছে কিংবা বিভিন্ন জনের সাক্ষ্য নিয়ে আসতেছে যে এমন জায়গায় মারা হচ্ছে তাকে আসলে না মারলেও চলতো, মানে এখানে তার কোনো হার্মেরই কোনো উদ্দেশ্য নাই, সে জীবনে পুলিশকে কোনো ক্ষতি করতে পারতো না, তাও পুলিশ গুলি করছে। এটা কেন বারে বারে রিপোর্টটা বলতেছে, এটা আমি আপনাদের কি জন্য ধরাই দিলাম যে এটা আসলে মূলত বলতেছে ওই যে সেলফ ডিফেন্স না, এই যুক্তিটাকে খারিজ করার জন্য। এবার হচ্ছে আমি রিপোর্টের একদম প্রশ্নে গেলাম, আপনার সে কি কি ফোকাস করছে, ভিতরে কি আছে আপনারা সবাই জানেন। ভাই আরো ভালো বলছেন, আসলে রিপোর্টে যা আছে তার চেয়েও ভালো আসলে রাকিব ভাই বলে গেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বরঞ্চ রিপোর্টের আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করবো, কিন্তু তার আগে ওইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। যেমন রিপোর্ট বারে বারে বলতেছে, আরেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করতেছে যে এটা হচ্ছে কেন সম্ভব হইল, এই যে আমি এত মানুষ মেরে ফেললাম, আমি যে আসলে 20 দিনে আমি 1,500 মানুষকে রাস্তায় মেরে ফেললাম, এটা কিভাবে সম্ভব হইল। রিপোর্ট এখানে কয়েকটা কোয়েশ্চন, সে তার কয়েকটা পয়েন্ট এখানে বলতেছে। ওই পয়েন্টে যাওয়ার আগে এখানে আমি আমার ইয়েটা বলি, তারপর আমি রিপোর্টের প্রশ্নে যাই। আমি যেটা বলি যে হচ্ছে বাংলাদেশের এই যে পুরো ঘটনাটা ঘটলো জুলাই মাসে, এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট। আমাদের গত 50 বছরে আমরা যে রাষ্ট্রটা বানাইছি, সেই রাষ্ট্রটা আসলে একটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে কি জুলাই। আমি একটু ব্যাখ্যা করি। আমাদের ব্রাদার প্রথমেই যেটা বলে গেছিলেন যে ইয়াসমিন তিওয়ার, যে আমাদের সাংবিধানিক কিছু ধারা কানুন নিয়ে, আমি এখান থেকে প্রশ্ন করে স্টার্ট করি। আপনি যদি আমাদের সংবিধানে দেখেন যে বলা আছে না যে আমার আইন অনুযায়ী কাউকে থেকে বঞ্চিত করা যাবে না, জীবন ও স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, তো আমি যদি বলি আসলে এটাকে উল্টোভাবে পাঠ করি, যে আসলে তার মানে আইন অনুযায়ী সবাইকে বঞ্চিত করা যাবে, মানে বলা তো আছে হচ্ছে আপনি আইন করে করতে পারবেন না, কিন্তু আমি যদি উল্টোভাবে বলি তার মানে আইন অনুযায়ী আপনি করতে পারবেন। এখন এটা কেমনে সম্ভব হইল, শুনতে হাস্যকর মনে হইল, এটা কেমনে সম্ভব হইল। আমি যদি বলি আমাকে এখানে যে বিমানব করা হয়েছে, মানে মানুষ হিসাবে কিংবা যে আমাকে আসলে স্বীকৃতি দেওয়া হয়নি মানব হিসাবে, আমি যে একটা বিমানব হয়ে গেলাম আমার একদম সাংবিধানিকভাবে, এটা আসলে কেমনে সম্ভব হইল। দেখেন দুইটা ঘটনা, একটা হচ্ছে জীবনের, আর একটা হচ্ছে আপনার স্বাধীনতা। স্বাধীনতা প্রশ্নে আসে, ধরেন স্বাধীনতা কি কি স্বাধীনতা, আপনার হচ্ছে সবার আগে আসছে বাক স্বাধীনতা কিংবা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, আমাদের এখানে একটা ওয়াইড স্প্রেড ধারণা আছে যে আমার সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিচ্ছে। আমি কেন এই আলাপগুলো করতেছি আমি একটু পরেই ব্যাখ্যা করতেছি। একটা ওয়াইড স্প্রেড ধারণা আছে যে আমার সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিচ্ছে। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইন যখন এখানে বানানো হইলো, তখন আমার মনে আছে শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে সবাই যখন বিবৃতি দিচ্ছেন, তখন সবাই বলতেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ সংবিধান বিরোধী, কিংবা এটা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, আমাদের কথা হচ্ছে যে এটা আসলে তা না। বাংলাদেশের সংবিধান চিন্তার স্বাধীনতা দিছে, কিন্তু চিন্তাটাকে প্রকাশ করার স্বাধীনতা পুরোপুরি দেয় নাই। আপনি যখন মত প্রকাশের স্বাধীনতার অংশটা পড়বেন, তখন দেখবেন যে অনেকগুলো সাপেক্ষ বলা আছে। সেই সাপেক্ষ এত বেশি যে আপনি পাশের বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হবে এমনও যদি লেখা থাকে, তাও আপনি পাবেন না। আসলে একদম স্পষ্ট আছে বন্ধু রাষ্ট্রের কথা। নৈতিকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে এমন অজস্র ধারা আছে এবং এত স্পষ্ট প্রত্যেকটা সংজ্ঞা, যে এটা দিয়ে আসলে আপনি যা থাকে সেটা একটা বাক স্বাধীনতা বলা যায় না। খুলনাতে একটা সংগঠন আছে হচ্ছে আগুন 71। তো আমার স্পষ্ট মনে আছে 2021 সালে আগুন 71 একবার এখানে সীমান্ত হত্যা নিয়ে একটা কনভেনশন করতে চাইছিল। তো তাদেরকে হচ্ছে তখন রীতিমতো উপর থেকে দিয়ে তাদের বুকিং টুকিং ক্যান্সেল করে, তাদের অডিটোরিয়াম ক্যান্সেল করে এটা বন্ধ করা হয়। তখন আমরা বলছিলাম যে এটা যে সম্ভব হইল, এটা আসলে সংবিধান বিরোধী না, এটাকে আসলে সংবিধানের মধ্য দিয়ে জায়েজ করা সম্ভব। কারণ হচ্ছে বলাই তো আছে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি করবে এরকম কোনো কিছু আপনার বাক স্বাধীনতা নাই। এখন যদি সরকার মনে করে যে ভাই আমার এটা করলে বন্ধু রাষ্ট্রের লোকে, সে তো বন্ধু রাষ্ট্র হচ্ছে তার কাছে আপাতত ভারত ছিল। আমি যে 15 বছর নিয়ে কথা বলতেছি, সেই 15 বছরের তো বন্ধু রাষ্ট্র ছিল ভারত। তাহলে সেই বন্ধু রাষ্ট্রের লোকের সম্পর্ক অবনতি সেটা করা যাবে না, বাক স্বাধীনতা নাই তাহলে। আচ্ছা, এইবার আসলে তাহলে জীবনের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা কেমনে হ্যাম্পার হচ্ছে। ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা কোয়েশ্চন ছিল যে ক্রসফায়ার নিয়ে যখন আমরা আলোচনা করি, মুজিবের আমলের যে ক্রসফায়ারের যে প্রশ্ন সিরাজদের মারা যাওয়ার পরে, বিএনপির আমলে ক্রসফায়ারের যে প্রশ্ন 2018 সালে মাদক বিরোধী যখন অভিযান চলতেছে তার যে সরকারি প্রশ্ন, এবং আমাদের এই বিপ্লবী কিংবা অভ্যুত্থান পরবর্তী সরকারের গত 2 দিন আগে যে সরকারি প্রশ্ন, এগুলোর মধ্যে যে কোনো ফারাক নাই।
মানে গত 50 বছর যাবত আপনি এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হওয়ার পরে আপনার এখানে যে সরকারি প্রেস নোটটা আসে সেই প্রেস নোটের ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। কি আছে? গ্রেফতার করা হয়েছিল, কিংবা গ্রেফতার করতে যাওয়া হয়েছিল, কিংবা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়েছিল, অপর পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে এবং আত্মরক্ষার্থে গুলি দেয়া হয়েছে, সেখানে ওনারা মারা গেছেন। মারা যাওয়ার পরে তার আশেপাশে অনেকগুলো অস্ত্র পাওয়া যায় এবং তার নামে থানায় অনেকগুলো মামলাও দেখা যায়। একদম কমন স্টোরি লাইন, সিরাজ শিকদার থেকে শুরু করে আপনি একদম এই পর্যন্ত। তো আমাদের একটা কোয়েশ্চন ছিল যে কেন, মানে এই প্রেস রিলিজ আসলে কি বেনিফিট দেয়, কেন এটা সম্ভব হয় যে আপনি নাগরিককে মেরে ফেলার পরে এরকম একটা, সবাই জানে এটা মিথ্যা কথা, চূড়ান্ত স্টোরি, তারপরেও কেন এটা বলতে হয়, কিংবা কেন তারা বলে এটা। তখন আমাদের যুক্তি ছিল যে আসলে আমাদের এখানে পেনাল কোড থেকে শুরু করে আমাদের সংবিধান যদি আপনি ধরেন, আমি আসলে ইয়েগুলো ধারাগুলো নাই আমার কাছে, আমি পড়ে শোনাইতাম একদম, কিংবা আমাদের পেনাল কোডে যেগুলো আছে এটা আসলে এক ধরনের আমাদের সংবিধান স্পষ্ট এরকম বলেই দিয়ে আছে যে ধরেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যদি কিংবা হচ্ছে এখানে রক্ষার্থে যদি এরকম কোনো কিছু করে ফেলা যায় তাহলে আসলে এখান থেকে সে রেহাই পেয়ে যাবে। এমনকি পেনাল কোডে এটাও বলা আছে যে ধরেন আমি এমন কাউকে গ্রেফতার করতে গেলাম যার কিনা গ্রেফতার হইলে এবং বিচার হলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন হইতে পারে, তাকে গ্রেফতার করতে গেলে তারা মারি গেলে আমি, তাহলে এটা শেষ, আমি এখান থেকে রেহাই পাবো। কিংবা সরল মনে ভুলবশত যদি আমি কিছু করি তাহলে হচ্ছে আসলে একদম শব্দটা কিন্তু একদম স্পেসিফিক্যালি সরল মনে ভুলবশত বলা আছে, যদি আসলে কিছু করা হয় তাহলে সেখান থেকে আমি রেহাই পাবো। অর্থাৎ আমার যুক্তিটা হচ্ছে আমাদের সংবিধানে, আমাদের পেনাল কোডে, আমাদের আইনে এমন কিছু বন্দোবস্ত আছে যার কারণে এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং জায়েজ করা সম্ভব। অর্থাৎ আমি যে বিমানব হয়ে গেলাম এটা আসলে আটকা না, এটা আসলে দীর্ঘদিনের আমার একটা সাংবিধানিক বন্দোবস্ত এই জায়গায় আছে। এখানে পেনাল কোড, এখানে আইন আদালত সবকিছুর এক ধরনের বন্দোবস্ত এই জায়গায় আছে। গত 15 বছর যাবত আমি আসলে এইটাই দেখতে পাইছি এখানে, যে আমি কি দেখছি, আমার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আমার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এবং আমি আসলে এই সময় দেখছি যে আমি যখন সিভিল সোসাইটিকে আমার গায়েব করে দেওয়া হয়েছে, সিভিল সোসাইটি গায়েব করে, কিংবা সিভিল সোসাইটি একদম দলীয়করণ হয়েছিল, ফলে কি হয়েছে, আমি যখন কাউকে মারি, স্টেট যখন কাউকে মারছে, এক পক্ষ ভাবছে বাহ মারু, খুশি তো আমি। এই যে ধরেন চরম বিভাজিত একটা অবস্থা, একটা মতাদর্শিক অবস্থান তৈরি করে ফেলছিল, তার একটা চূড়ান্ত নমুনা যে আপনার আসলে দেখেন, খেয়াল করে দেখেন, আপনার আসলে অন্য দলেরও দরকার নাই, আপনি ক্ষমতা থেকে এক পা দূরে গেলেই আপনি আসলে আপনার জীবন হুমকির মুখে ছিল। আপনি একদম এটা নেক্রোপলিটিক্স বলা যায়, যে আপনি আইন কানুন দিয়ে আপনি আকরামের কেসটা নেন, মেয়র আকরাম, সরি ওই যে কমিশনার আকরাম, সে তো আওয়ামী লীগের ছিল চিটাঙ্গে, জাস্ট ক্ষমতা থেকে এক পা দূরে গেছে, আর কিছু না। নট নেসেসারিলি আপনাকে বিএনপি হইতে হয়, নট নেসেসারিলি আপনাকে জামাত হইতে হয়, দিস আর দ্য ভেরি, এগুলো খুব বড় টেক ছিল, কিন্তু আপনি পুরো ডাটা নেন, আপনি এমন অজস্র লোক পাবেন যারা কিছুই না। এবং ক্রসফায়ার কিংবা এই জিনিসগুলো গুম, এটা কিন্তু একটা ব্যবসা এবং হচ্ছে ভয় উৎপাদনের একটা হাতিয়ার হিসেবে কাজ করছে আমাদের। তো খেয়াল করে দেখেন, আমি যা বলার চেষ্টা করতেছিলাম যে হচ্ছে আসলে আমার এখানে গত 15 বছর, গত 50 বছর ধরে সাংবিধানিক বন্দোবস্ত, তাদের চূড়ান্ত নমুনা আমি আসলে আওয়ামী রেজিমে দেখছিলাম। তার একদম পিক পয়েন্ট হচ্ছে গিয়ে জুলাই, যে আপনার রাষ্ট্রীয় বাহিনী ধরে নিছে এই কাজ আমি করা যায়, রাষ্ট্রীয় বাহিনী ধরে নিছে এরকম প্রটেস্ট করা যায়। আপনি 2013 সালে করা হয়েছে, 2014 সালে করা হয়েছে, 2019 সালে করা হয়েছে, তখন কিন্তু আমরা অনেক খুশি হয়েছি যে ওকে ফাইন করতেই পারে, কারণ সে আমার মতের না, সে যে আমার মতে না স্টেট ব্যালেন্স করতে পারে, তার উপর তার একটা চূড়ান্ত নমুনা আসলে আমি এখানে দেখলাম। এখন আসেন ভাই বলতে সময় 2 মিনিট, আমি আর 5 মিনিট সময় নিয়ে আপনার কাছে ধার করে, তাইলে হচ্ছে শেষ হয়ে যাবে আমার। তো আমি যেটা বললাম, এই যে ধরেন আমার দীর্ঘদিনের যে বন্দোবস্ত, দেখবেন এটা একটু অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আমি প্রথমে ভাবিনি যে আসলে জাতিসংঘের রিপোর্টও এটাকে ফোকাস করবে, কিন্তু জাতিসংঘের রিপোর্টও বারবার যে রিজনগুলো দাবি করতেছে, সে কিন্তু এই পয়েন্টগুলো বলতেছে। দেখেন কি কি পয়েন্ট বলতেছে, সে তার মতো করে বলতেছে আর কি, যে ইউজ অফ মিলিটারি রাইফেলস এন্ড আপনার মেটাল প্যালেট, কিংবা আউটডেটেড লস, মিলিটারাইজেশন অফ পুলিশিং, পলিটিসাইজেশন অফ সিকিউরিটি সেক্টর, ইনস্টিটিউশনালাইজড ইম্পিউনিটি, হ্যাঁ, স্টিফলিং সিভিল স্পেস, তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন। মানে আপনার এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই যে এতদিন যাবত যা যা দেখতে পাচ্ছি, যে হচ্ছে এক ধরনের বিচারহীনতা, এক্সট্রাডিশন করে ফেলতে হবে, এগুলো কোনো বিচার দরকার নেই আসলে আপনার, কারণ বিচার করার মতো কোনো আইনি বন্দোবস্তই আপনার এখানে নাই। এখানে ক্রসফায়ারের বিচার, ক্রসফায়ারে কাউকে মেরে ফেলা হইলে তাকে বিচার করার মতো কোনো আইনি বন্দোবস্ত আসলে নাই।
প্রদীপে কিন্তু বিচার করা হয়েছিল ওই যে সিনহা হত্যাকাণ্ডে, কিন্তু ঠিক ক্রসফায়ার হিসেবে বিচার করা হয় না, জাস্ট ওই হত্যাকাণ্ডের একটা হিসেবে, একটা মার্ডার কেস হিসেবে করা হয়েছে। হ্যাঁ, সো ক্রসফায়ার এখানে বিচার করতেই পারে না, কারণ হচ্ছে সে যখনই ক্রসফায়ার নিয়ে বিচার করতে যাবে তখন তো তার যে প্রেস নোট সে বাসা অনুযায়ী সে রেহাই পেয়ে যাবে এখান থেকে। তাদের তদন্ত কমিটি হবে, সে তদন্ত পুলিশই থাকবে, সেটা বিচার করাই সম্ভব হবে না এখানে। ফলে এই যে ধরেন আমার এখানে যে একদম বিচারহীনতার সংস্কৃতি, আমার এখানে যে প্রকাণ্ড লেভেলের মিলিটারাইজেশন করছে, এই সবগুলো ফলে দেখবেন যে এই রিজনগুলো আসলে আপনার আপনার এই রিপোর্টটাও দেখবেন যে এইগুলোকে আসলে মূল রিজন, ব্যাকগ্রাউন্ড রিজন কেন এটা সম্ভব হইলো এইটা হিসেবে দাবি করতেছে। ফলে সে যখন প্রস্তাবনাও দেয় কি কি আমার করা লাগবে, তখন সে এইগুলাই বলে, মানে এই বিষয়টা বলে, যেমন হচ্ছে আপনার ড্যাব ডিসব্যান্ড করতে হবে, ডিজি হয়ে কাজ করতে হবে, আপনার হচ্ছে পুলিশের ল সংস্কার করতে হবে, এগুলো কিন্তু একদম স্পেসিফিক্যালি এখানে বলে দিচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যখন খুলনায় লাস্ট এই ব্যানারে আমি যখন আলোচনা করতেছিলাম, সেখানে আরেকটা জিনিস বলছিলাম, যেখানে ওরাও বলতেছে এটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের কথা আর কি। হ্যাঁ, ধরুন হচ্ছে পোস্ট আপরাইজিং ভায়োলেন্সে যারা মারা গেছেন তাদেরকে আপনি বিচারে আগে কেমনে আনবেন? হ্যাঁ, আপনি সবসময় পারবেন না। ধরুন ওই যে বলেন ওইটা ক্রাইম আপনি জানেন সেন্ট্রালকে কে ডিরেকশন দিচ্ছে, আপনি তাকে কোর্টে হাজির করতে পারতেছেন, কিন্তু পোস্ট আপরাইজিং ভায়োলেন্সে যারা মারা যাচ্ছেন তাকে আপনি কি করবেন? মানে এখানে কিন্তু বলছে এখানেও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, কিন্তু এটাকে একদম ছেড়ে দিবেন? মানে একদম আপনি ছেড়ে দিতে পারেন না। 71 অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই খারাপ। 71 অভিজ্ঞতা বলে যে এইগুলো যখন আমরা ছেড়ে দিই তখন কি হয়, 71 পরবর্তী ভায়োলেন্স আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওইখানে দেখবেন যে 72 সালে যে রিপোর্টটা বের হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, ইন্টারন্যাশনাল জুরিস্ট থেকে, তো ওনারা বলতেছেন কিন্তু হচ্ছে যে বিহারিদের উপর যে ভায়োলেন্সটা বলতেছেন যে এটা হচ্ছে একটা মব ভায়োলেন্স, কিন্তু এটাকে কিন্তু মানে বলছে কোনো সেন্ট্রাল ডিরেকশন নাই। এখানে যেমন বলছে কোনো সেন্ট্রাল ডিরেকশন নাই পোস্ট আপরাইজিং, ওইখানে বলছে কোনো সেন্ট্রাল ডিরেকশন নাই। হ্যাঁ, যদি সেন্ট্রাল ডিরেকশন নাই এটা ডিল করবেন কেমনি আপনি? না হলে কিন্তু আপনার আরেকটা ট্রমা এই জায়গায় সবসময় জাগরুক থাকবে, আপনার আরেকটা ভায়োলেন্স সবসময় এখানে আসলে ক্ষত হইতে থাকবে, এটা আপনি ডিল করবেন কেমনি? তো এখানে আসলে যে ট্রানজিশনাল জাস্টিসের আলাপটা তখন আসে, এমনকি এই রিপোর্টে এটা বলতেছে যে আপনি আসলে তাকে রিপার্টিশন দেবে, তাকে একটু ক্ষতিপূরণ দিবেন, হ্যাঁ, তার বক্তব্যটা শুনবেন। মানে এখানে যে পুলিশ মারা গেছে ফর এক্সাম্পল বুঝবেন, সেও তো নাগরিক, তারও তো পরিবার নাগরিক, তো তাকে আপনি কেমনে ডিল করবেন? নাকি তার ট্রমাটা হচ্ছে মানে যে মারা যায় সে তো মারা গেছে, তার ফ্যামিলির মধ্যে ট্রমা তো আছে, এটাকে আপনি ডিল করবেন কেন? এটা দুইটা কথা না, একটা হচ্ছে এই যে ভাই যেটা বলেন যে আমাদের ইনসাফের লড়াইটা বারে বারে যেখানে আলাপ শেষ হচ্ছে, আমাদের ইনসাফের লড়াই হিস্ট্রিটা আমাদের জন্য খুব সুখকর না আসলে। আমরা দেখছি 71-এর 71-এর ঘটনার পরে আমরা যখন 90-এর সিভিল সোসাইটি মুভমেন্টে নামতেছেন, সেই সিভিল সোসাইটির মুভমেন্টের ভাষা এত বেশি জাতীয়তাবাদী ছিল যে এইটা দিন শেষে আরেকটা বেইনসাফির কারণ হয়ে উঠতেছে। ফলে আমি এখন যখন ইনসাফের লড়াইয়ে নামবো, আমার ভাষাটা কি হবে, আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে? আমি কি আরেকবার জাতীয়তাবাদী স্লোগানে ঢুকবো? মানে আমি আরেকবার কি এই ধরনের স্লোগানে ঢুকে আমি বিচার চাইবো, না কিভাবে বিচার চাইবো? আমি কি আসলে এমন বিচার চাইবো যেটা হচ্ছে রিভেঞ্জ মূলক, নাকি আমি এমন বিচার চাইবো যেটা আসলে ইনসাফ মূলক, নাকি আমি এমন বিচার চাইবো যেটা হচ্ছে আসলে আমার এখানে ভায়োলেন্সকে একদম হিলি করতে পারে? ফলে এই লড়াইটা আসলে অনেক বড় লড়াই আমি বলবো, কিন্তু আমাদের আসলে এটাও বলবো যে আসলে আচানক না, কারণ বাংলাদেশের হিস্ট্রি হিউজ অ্যামাউন্ট অফ এই টাইপের ভায়োলেন্স দেখছে। আমরা 71-এ দেখছি, আমরা 80-এর দশকে দেখছি, আমরা অনেক জায়গায় দেখছি। ফলে এই ভায়োলেন্সটা আমাদের জন্য আচানক না। আমরা আশা করবো যে আসলে এইটা যখন আমরা ডিল করবো, আমরা যে ভাষায় কথা বলবো এটাও যেন খুব একটা আমাদের অভিজ্ঞতা যেন আমরা শিখতে পারি, যে আমরা আগে কি ভুলটা করছি এই ভুলটা যেন এবার না হয়। হ্যাঁ, আমার এবারের জুলুমের স্মৃতি, আমার এবারের মজলুমিয়তের স্মৃতি যেন আমাকে আবার কোনোভাবে জালিম করতে না পারে, এই দিকে আমার একদম খুবই সতর্ক থাকতে হবে। যেটা বলতেছিলেন যে আমি কি এই যে নজিরটা হতে যাচ্ছে বিচারের, এটা কি খুব ভয়াবহ নজির হবে নাকি দুনিয়ার জন্য একটা ভালো নজির হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই জরুরি। এটা রাষ্ট্র যেমন করবে ঠিক তেমনি আমার সিভিল সোসাইটির উদ্যোগ লাগবে। বাংলাদেশের সামনে যেটা ঘটতে যাচ্ছে অনুমান যে বাংলাদেশের সিভিল সোসাইটি শূন্য একটা অবস্থা আমরা আসতে যাচ্ছি, কারণ গত কয়েক বছর যত সিভিল সোসাইটি ছিলেন সবাই রাষ্ট্রের বিভিন্ন বড় বড় দায়িত্বে বসে গেছেন। ফলে আগামী কয়েক বছরের মধ্যে আমি যেটা দেখবো যে তারা যখন নেমে আসবে তাদের বয়সটা অনেক ক্ষীণ হবে। ফলে আগামীতে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে সিভিল সোসাইটিকে আবার জাগরণ করানো। নাহলে আপনি যদি এই প্রেশার গ্রুপ না রাখতে পারেন, রাষ্ট্রের বিচার কই নিয়ে যাবে, কোন পার্টি কোন দল ক্ষমতায় আসে সেই বিচারকে কোনভাবে ইউজ করবে, নো ওয়ান নোজ। ফলে আমাদের আসলে একটা স্ট্রং সিভিল সোসাইটি দরকার। সেই জায়গা থেকে আমি নেটওয়ার্ক এগেইনস্ট ভায়োলেন্সকে ধন্যবাদ দেবো, সিভিল সোসাইটি হিসেবে কাজ করার জন্য আশা করি যে এই কাজটা আরো লম্বা হবে। সবাইকে ধন্যবাদ।